বাংলাদেশের রাজনীতিতে ভয়াবহ ক্ষমতার দ্বন্দ্ব প্রতিদিন নয়া নয়া মোড় নিচ্ছে। আফগানিস্তানে যেমন তালেবানি শাসন শুরুর প্রাক্কালে কিছু পকেট পকেট সংগঠন, রশিদ দোস্তাম, মোল্লা মাসুদ, এরকম কিছু সংগঠন দেশটির দখল নেওয়ার চেষ্টায় রক্তক্ষয়ী যুদ্ধ শুরু করেছিল। বাংলাদেশও ঠিক একই পর্যায়ের ভেতর দিয়ে যাচ্ছে। আপনারা হয়তো মনে করবেন যে বাড়িয়ে বলা হচ্ছে, কিন্তু একবার ভাবুন তো যে চাইলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা ছড়িয়ে বিদেশে বসেই বাংলাদেশের দুই প্রধান দৈনিক পত্রিকার অফিস আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া যায়, কিংবা দেশের স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত ধানমন্ডি ৩২ ভেঙে গুড়িয়ে দেওয়া যায়, এবং সরকার তা ঠেকানোর তো দূরের কথা, এসবের সঙ্গে যুক্ত কাউকে গ্রেপ্তারও করার সাহস করে না। এই মুহূর্তে বাংলাদেশের চলমান ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে আলোচনা হওয়া দরকার। জনগণ ভোট দেওক না দেওক, ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। বন্ধুগণ, বেলা শেষ, দিনও শেষ, ওই সূর্য ডুবে গেছে। যে কোনো মুহূর্তে এদের মধ্যে কোনো এক পক্ষ আরেক পক্ষকে সরিয়ে ক্ষমতা দখল করে নিতে পারেন বলে ক্ষমতার অন্দরমহলে জোর আলোচনা চলছে। বাংলাদেশকে নিয়ে আজ আন্তর্জাতিক পরিসরে যে ভাষা ব্যবহৃত হচ্ছে সেটা কোনো হঠাৎ তৈরি হওয়া ন্যারেটিভ নয়। ২০২৪ সালের সেপ্টেম্বরেই দ্য গ্রে জোন লিখেছিল বাংলাদেশকে অস্থিতিশীল করার প্রকল্প নিয়ে। তখন অনেকে সেটাকে পশ্চিমা ষড়যন্ত্র তত্ত্ব বলে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু সমস্যা হলো আজ বাংলাদেশে যা ঘটছে তার জন্য আর বাইরের কোনো স্ক্রিপ্ট দরকার হচ্ছে না। রাষ্ট্র নিজেই নিজের ভেতর থেকে ভেঙে পড়ছে। গত ১৭ মাস ধরে চলা সহিংসতা, মব লিঞ্চিং, সংবাদ মাধ্যমে আগুন, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, সংখ্যালঘুদের টার্গেট করা, এই সব কিছুকে যদি কেউ বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করেন, সে হয় ইচ্ছাকৃতভাবে অন্ধ, নয়তো রাজনৈতিকভাবে অসৎ। এখানে একটি ধারাবাহিকতা আছে। এই ধারাবাহিকতার কেন্দ্রে আছে রাষ্ট্রের কর্তৃত্বের বিলুপ্তি এবং সেই শূন্যতায় মবকে রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করার কৌশল, কিংবা রাষ্ট্রের ভেতরে থাকা একাধিক পক্ষের রক্তক্ষয়ী ক্ষমতা দখলের দ্বন্দ্ব এখানে উল্লেখ করার মতো। আপনারা দেখতে পাচ্ছেন যে ইউনূস মূলত ক্ষমতার ট্রেনটি চালাচ্ছেন, কিন্তু তাকে সরিয়ে দীর্ঘদিনের জন্য ক্ষমতা দখল করার জন্য কয়েকটি পক্ষ খুব দ্রুত শক্তিশালী হয়ে উঠেছে। তার মধ্যে ইউটিউব কেন্দ্রিক বিদেশে থাকা পক্ষের মদদে বাংলাদেশের চলমান ক্ষমতার দ্বন্দ্বে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের নিবিড় অংশগ্রহণ এবং হাদির লাশকে কেন্দ্র করে তার ক্ষমতার ড্রাইভিং সিটে বসার চেষ্টাটাকে কিন্তু উড়িয়ে দিতে পারবেন না। বরং চলমান সহিংসতায় রাষ্ট্র বনাম রাষ্ট্রের সমান্তরালে থাকা এসব নন স্টেট অ্যাক্টরদের এই দ্বন্দ্ব বাংলাদেশকে কোন স্তরে নিয়ে যাচ্ছে তাও আমাদের আলোচনা আনা দরকার। একটা রাষ্ট্রে মানুষ খুন হয়, সেটা দুর্ভাগ্যজনক, কিন্তু সব রাষ্ট্রেই অপরাধও হয়, সেটাও সত্য। পার্থক্যটা তৈরি হয় যখন রাষ্ট্র কিভাবে সেসব ঘটনার, খুনের, অপরাধের প্রতিক্রিয়া দেখায় তার উপর। বাংলাদেশে এখন যে ভাষায় প্রতিক্রিয়া আসছে যে মাসে দু একটা খুন ছাড়া আইন শৃঙ্খলা তেমন খারাপ না, এই ভাষা আসলে একটা রাষ্ট্রের আত্মসমর্পণের ভাষা। এটা সেই চিকিৎসকের মতো যে বলছে রোগী মোটামুটি সুস্থ কিন্তু হার্টটা বন্ধ। রাষ্ট্র যখন নাগরিকের নিরাপত্তাকে সংখ্যার খেলায় নামিয়ে আনে তখন বোঝা যায় রাষ্ট্র আর নৈতিক কর্তৃত্ব ধরে রাখতে পারছে না, রাষ্ট্র শেষ হয়ে গেছে। সংবাদ মাধ্যমে হামলার ঘটনাগুলো এই ভাঙনের সবচেয়ে বড় স্পষ্ট প্রতীক হিসেবে আপনি ধরতে পারেন। প্রথম আলো আর ডেইলি স্টারের অফিসে আগুন লাগানো শুধু দুইটা ভবনে আগুন লাগানো নয়, এটা ছিল সাংবাদিকতা, প্রশ্ন আর তথ্যের উপর সরাসরি আক্রমণ। নুরুল কবির তার অভিজ্ঞতার কথা বলেছেন বিভিন্ন গণমাধ্যমে এবং সেসব ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেটা খুব গুরুত্বপূর্ণ তার বিশ্লেষণটি, কারণ তিনি কোনো আবেগী দর্শক বলে মনে করার কোনো কারণ নেই। তিনি দীর্ঘদিন ধরে এই কাজগুলোই করছেন, রাষ্ট্রের ভূমিকা ব্যাখ্যা করছেন। তিনি আগুনের ভেতরে ছিলেন, আগুন জ্বালানোর সময় মন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন, হতে পারে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন। রাষ্ট্রের প্রতিটি স্তরের প্রতিক্রিয়া তিনি নিজের চোখে দেখেছেন, নিজের কানে শুনেছেন। তার সিদ্ধান্ত সরকারের কোনো না কোনো অংশ অথবা পুরো সরকারই এই ঘটনা ঘটতে দিয়েছে। এটা কোনো ফেসবুক স্ট্যাটাস না, এটা রাষ্ট্রীয় আচরণের বিশ্লেষণ তিনি করেছেন, আপনাদেরকে জানিয়েছেন। যখন আগুন জ্বলছিল তখন আশ্বাস ছিল যে আগুন নেভানো হবে, কিন্তু কার্যকর কোনো নির্দেশ ছিল না। ফায়ার সার্ভিসকে ঢুকতে দেওয়া হয়নি।
এর মানে কি? এর মানে আগুন নিভুক বা না নিভুক, ভেতরে মানুষ থাকুক বা না থাকুক, সেটা তখন রাষ্ট্রের অগ্রাধিকার ছিল না। ডেইলি স্টারের এতগুলো সাংবাদিক আটকা পড়েছিলেন ছাদে। ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট জাইমা রহমান বলছেন তিনি মারা যাচ্ছেন, ধোঁয়ায় শ্বাস নিতে পারছেন না। তখন রাষ্ট্র অ্যাক্ট করেনি। এই জায়গায় এসে রাষ্ট্র আর নিরপেক্ষ থাকেনি। রাষ্ট্র তখন সহিংসতার অংশীদার হয়ে গেছে। কথা আমাদের মানতে হবে। এখানেই রাষ্ট্রের ভেতরে ঢুকে থাকা নন স্টেট অ্যাক্টরের ভূমিকাকে আলোচনায় আনা দরকার। তারা রাষ্ট্রের ভেতর ঢুকে বসে আছে। রজার খলিল সহ প্রধান উপদেষ্টার দপ্তরে তাদের নিয়োজিত এজেন্টরা খুব কৌশলে রাষ্ট্রকে আরো অস্থিতিশীল, নানা ভয়াবহ সংকটে পড়তে দিচ্ছে, কিংবা সংকটে পড়লে সেগুলো জেনেও রাষ্ট্রকে কোনো ব্যবস্থা নিতে দিচ্ছে না। এই কথাটি নুরুল কবির বলেছেন। এবং তাদের স্বার্থ আছে। প্রথম আলো বন্ধ হলে আরেকটি পত্রিকার ব্যবসা বেড়ে যাবে। এটা একটা ছোট স্বার্থ, কিন্তু সবচেয়ে বড় স্বার্থ আসলে ক্ষমতা। একই কৌশল দেখা যাচ্ছে সংস্কৃতির ক্ষেত্রেও। ছায়ানট, উদীচী এগুলো কোনো দলীয় ক্যাডার ভিত্তিক সংগঠন নয়। এগুলো বাংলাদেশের সাংস্কৃতিক স্মৃতি। এগুলোকে ভারতীয় লীগের দালাল, কালচারাল ফ্যাসিস্ট বানিয়ে দেওয়া হচ্ছে। এখানে ভারতীয় আধিপত্যবাদ নিয়ে যে কথা হয়তো বৈধভাবেই প্রশ্ন করা যায়। দেশের ভেতরে সাংস্কৃতিক বহুত্ববাদকে ধ্বংস করার অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারেন সেটা। এটা খুব পুরনো ফ্যাসিস্ট কৌশল। ইতিহাস বলে ফ্যাসিবাদ প্রথমে বই পড়ায়, গান বন্ধ করে, শিল্পীদের শত্রু বানায়। কারণ সংস্কৃতি মানুষকে প্রশ্ন করতে শেখায়, উদার করে। আর প্রশ্ন ফ্যাসিবাদের সবচেয়ে বড় শত্রু। শেখ হাসিনাকে তারা ফ্যাসিস্ট হিসাবে এতদিনেও প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। কারণ তাদের দমন পীড়ন এতটাই ভয়াবহ হয়ে উঠেছে, তারা এতটাই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছেন যে মানুষ বলতে শুরু করেছে যে তারা তো আগেই ভালো ছিল। বরং শেখ হাসিনার আমলে রাষ্ট্রের ভেতর এরকম নন স্টেট কোনো অ্যাক্টরকে বাড়তে দেওয়া হয়নি। শেখ হাসিনা শক্তভাবে এই অ্যাক্টরদেরকে দমন করেছিলেন বলেই তাকে এইসব অ্যাক্টররা এখন ফ্যাসিস্ট বলেন। এই রাষ্ট্র বনাম নন স্টেট অ্যাক্টরদের ভয়াবহ রাজনীতির সবচেয়ে বিপজ্জনক দিক হলো তারা বাইনারি তৈরি করে। তুমি হয় আমাদের সঙ্গে, নয় আমাদের শত্রু। মাঝামাঝি কোনো জায়গা নেই, প্রশ্ন করার জায়গা নেই, দ্বিমত পোষণের জায়গা নেই। এই বাইনারি শুধু রাজনৈতিক না, নৈতিকতাও তারা দিয়ে দেয়। প্রকৃত বাংলাদেশ বনাম শত্রু বাংলাদেশ। এই শত্রু তালিকায় ঢুকে যাচ্ছে বা ঢুকিয়ে দেওয়া হয় সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, সংখ্যালঘু, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, এমনকি সাধারণ নাগরিককেও। একবার এই তালিকা তৈরি হয়ে গেলে মবের হাতে সহিংসতা ন্যায্য হয়ে যায় এবং মব দিয়ে তাদের হত্যাকে বৈধ করা যায়। তারা হত্যাযোগ্য হয়ে ওঠেন। হাদির মৃত্যুকে এদের রাজনীতির একটা টার্নিং পয়েন্ট বানানো হয়েছে। জীবিত হাদি ছিল বিতর্কিত, প্রশ্নবিদ্ধ, এমনকি অনেকের কাছে বিরক্তিকর। কিন্তু মৃত হাদিকে তারা বানিয়ে ফেলেছে প্রতীক। প্রতীকের রাজনীতিতে যুক্তি লাগে না, লাগে আবেগ, লাগে শত্রু, লাগে রক্ত। এখানে কেউ আর প্রশ্ন করে না এই মৃত্যু কার স্বার্থে ব্যবহার হচ্ছে, সেই প্রশ্ন কেউ করছে না। বরং সবাই নিজের নিজের রাজনৈতিক প্রজেক্টে এই লাশকে বসিয়ে দিয়ে তারা তাদের ভবিষ্যৎ হাসিল করে নিচ্ছে। ক্ষমতায় যাওয়ার পথ হিসেবে হাদির লাশকে মাহমুদুর রহমান এবং তার সাকরেতরা যেভাবে ব্যবহার করেছেন, তার এটা একটা ক্লাসিক এক্সাম্পল। এখানেই রাষ্ট্রের সবচেয়ে বড় ব্যর্থতা স্পষ্ট হয়। ট্রানজিশনাল জাস্টিস যাকে বলতে পারি আমরা, বাংলাদেশের সাধারণ মানুষকে প্রতিশোধ পরায়ণ করে তোলার চেষ্টা হয়েছে, যা এদেশের মানুষ নয়। দেশের নরম মাটির মতোই মানুষ নরম ছিল, কিন্তু তাদেরকে ধীরে ধীরে নয়, সেই 2013 সাল থেকেই আফগানিস্তানের কঠিন মাটির মতো কঠোর করে তোলার জন্য হাদির হত্যাকাণ্ডকেও খুব প্ল্যান করে কাজে লাগানো হয়েছে। করতে হবে পিনাকি ভট্টাচার্যের নেতৃত্বে এবং ইলিয়াস, কনক সরোয়ার এই ধরনের সাহসী লোকদের নেতৃত্বে আমরা বিপ্লবী সরকার, আমরা শপথ বাক্য পাঠ করব শহীদ মিনারের সামনে। দেশের মানুষ প্রতিশোধ চায়নি, মানুষ চেয়েছে হয়তো দৃশ্যমান বিচার, একটা রোড ম্যাপ, একটা টাইম লাইন, কিন্তু হয়নি সেটা। বরং এই বিচারহীনতার সংস্কৃতির ভেতরে উগ্র রাজনীতি ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন নন স্টেট অ্যাক্টরদের দিয়ে করানো মবগুলো ধ্বংস চাইছে। তারা জাস্টিসের ভাষায় নিজেরাই কথা বলছে, নিজেরাই আইন তুলে নিচ্ছে হাতে। তারা বলছে রাষ্ট্র বিচার দেয়নি, আমরা করব। এই জায়গায় সাধারণ মানুষ বিভ্রান্ত, কারণ জাস্টিসের আকাঙ্ক্ষা হয়তো বাস্তব,
কিন্তু সেই আকাঙ্ক্ষাকে হাইজ্যাক করে মবকে ব্যবহার করা হচ্ছে রাষ্ট্র ভাঙার কাজে। ইউনূস এখানে পুতুল হিসাবে বসে আছেন। তাকে ক্ষমতার কেন্দ্রে রেখে অনেকগুলো পক্ষ এখন ক্ষমতা দখলের রোডম্যাপগুলোকে আরও বাস্তবায়ন করার জন্য নানা ধরনের কৌশল নিয়ে কাজ করছে। এখানে ইউনূসের অযোগ্যতার ভূমিকাকে আপনাদের আমলে নিতেই হবে। একটা সরকার গণ অভ্যুত্থানের নামে ভয়াবহ সন্ত্রাস ঘটিয়ে রাষ্ট্র পরিচালনার দখল নিয়েছে। তারা সবচেয়ে মৌলিক কাজটাই করতে পারেনি, নিরাপত্তা নিশ্চিত করা, জনমনে আস্থা ফেরানো। এগুলো পারার কথাও তাদের নয়। তারা সংস্কারের নামে সময় নিয়েছে, কিন্তু সংস্কার কোথায়, কিভাবে, কাদের জন্য কেউ জানে না। ফলাফল হলো রাষ্ট্র চলছে আমলাতান্ত্রিক ইনার্শিয়ায়, আর রাজনীতিকে আবারও নিয়ে আসা হয়েছে রাস্তায়। ইউনূসের এই ব্যর্থতার আন্তর্জাতিক প্রভাব যে কত বড় সেটা যদি বুঝতেন কেউ। শেখ হাসিনার পতনের পর এই বিনিয়োগকারীরা জাস্ট বাংলাদেশ বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলেছে, কারণ তারা দেখছে মব সন্ত্রাস, জঙ্গিবাদের উত্থান, কালচারাল ফ্যাসিজমের স্বাভাবিকীকরণ। এই পরিবেশে কোনো বড় প্রযুক্তি বা উৎপাদন বিনিয়োগ আসবে না, আসার কথা নয়। নাইক, এডিডাস, এনভিডিআর এর মতো আন্তর্জাতিক কোম্পানিগুলো বাংলাদেশে কখনোই আর আসবে না। এখানে আইন, নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা কিছুই তো নেই। কেন আসবে বলুন? বিনিয়োগ শুধু কি ট্যাক্স আর মজুরি দেখবে, নাকি কম পয়সার শুধু শ্রমিক দেখবে? বিনিয়োগ আসলে ভবিষ্যৎ দেখবে, কতটা নিশ্চিত তাদের বিনিয়োগ। বাংলাদেশ আফগানিস্তান হবে কিনা সেই প্রশ্ন নিয়ে আরেকদিন আলোচনা করব। ইতিমধ্যে বহুবার বলেছি, আফগানিস্তান একটা নির্দিষ্ট রাজনৈতিক কেস। বাংলাদেশের ঝুঁকি কিন্তু বহুবিধ। বাংলাদেশে আফগানিস্তানের মতো বিভিন্ন পকেট সংগঠন ও নেতৃত্ব দেখা যাচ্ছে, যারা নিজেদের ক্ষমতাকে নিরঙ্কুশ করতে একে অন্যের রক্তের পিয়াসী হয়ে উঠছে। রুয়ান্ডা বা সোমালিয়ার মতো দীর্ঘস্থায়ী ভাতৃঘাতী সহিংসতার ঝুঁকি তৈরি হয়েছে বাংলাদেশে এদেরকে কেন্দ্র করে। এই ধরনের রাষ্ট্রে কোনো টেক ইকোসিস্টেম বা বিনিয়োগ কাঠামো গড়ে ওঠে না। গড়ে ওঠে মব, মিলিশিয়া, ভয় আর মেধা পলায়ন। ইউনূস মব দিয়ে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে গিয়ে এসব দৈত্যকে বোতলে থেকে বের করে এনেছেন, যাদেরকে শেখ হাসিনা বন্দী করেছিলেন, আর এখন তারাই নেতৃত্ব নিয়ে ইউনূসের ক্ষমতাকে কেড়ে নিতে উদ্যত। অনেকেই এখন বলছেন যে নির্বাচন বাদ দিয়ে কে হবে নতুন সরকারের বা একটি অনির্বাচিত দীর্ঘস্থায়ী সরকারের প্রেসিডেন্ট, এই দ্বন্দ্বই দিন দিন বাংলাদেশকে আরো রক্তক্ষয়ী এবং সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে এই নির্বাচন দিয়ে আমরা কি করব, এটা কে বলেছেন? এটা বলেছেন মাহমুদুর রহমান। সুতরাং তিনি নির্বাচন চাইছেন না, নির্বাচন ঠেকানোর তিনি একটি পক্ষ। সরকার কি কোনো ব্যবস্থা নিয়েছে তার বিরুদ্ধে? নেয়নি। বাংলাদেশ নিয়ে কার কেমন আশা আমি জানি না, কিন্তু আমার সঙ্গে অনেকেই হয়তো একমত হবেন যে বাংলাদেশে চলমান একাধিক পক্ষের এই রক্তক্ষয়ী দ্বন্দ্ব যে কোনো মুহূর্তে আরো ভয়াবহ হয়ে উঠবে, তাতে আমার কোনো সন্দেহ নেই। বাংলাদেশকে পরাজিত করতে, ব্যর্থ করতে, আফগানিস্তান বানাতে এদের নাম আপনারা হয়তো পরে নেবেন, পরে বলবেন। আমি একটু আগেই জানিয়ে দিলাম আপনাদের। ভালো থাকবেন সবাই।